সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এই দুজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে দলটি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দলও। ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং নিহতদের পরিবারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম। শহীদ পরিবারের সদস্যরা তাদের এতে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকার একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। এর আগে সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াত প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পরে বিস্তারিত জানাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় নির্বাচনে কারসাজির অভিযোগ এনে সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায়ী করেন তিনি। রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পেছনেও ষড়যন্ত্র দেখছে জামায়াত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দলও। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির নেতা ডক্টর মঈন খান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয়ে আমাদের আলোচনা করি। দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে জানতে চাইবো যে এই যে জামায়াত দুজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতন একটি স্পর্শকাতর অভিযোগ এনেছে এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে, আপনি আসলে কি মনে করেন যে এই অভিযোগের ভিত্তি কতটুকু এবং সরকারের সাথে কি এই বিরোধী দলের এই যে বিরোধ এটি কি সামনে আরো প্রকট হবে কিনা? আমার মনে হয় যে আমি যদি রেজওয়ানা হাসানের প্রথম যে সাক্ষাৎকারটির বিষয়টাতে আসি, যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি নিজেই কয়েকবার পুরো সাক্ষাৎকারটা দেখার চেষ্টা করেছি। অনলাইনে যে রিলসটি বেরিয়েছে সেটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় যে উনি বোধহয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা নারীদের বিপক্ষে বা একটা উগ্রবাদী অংশ তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে চেয়েছেন এরকম একটা বক্তব্য দিয়েছেন। কিন্তু যদি পুরো ইন্টারভিউটা দেখা যায় তাহলে দেখা যাবে যে উনি যে কথাটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব ভায়োলেন্স উৎপত্তি হয়েছিল, তার একটা বড় অংশ ছিল যে আমাদের নারীদের প্রতি আক্রমণ, সে আক্রমণটা ফিজিক্যালি এবং ভাষার, এবং উনি এটা বলেছেন যে এটা সর্বোচ্চ পর্যায়ে 30 বছরের কর্মজীবন উনি দেখেছেন। তারপরে একটা পর্যায়ে সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলেন যে তাদের একটা অংশ এখন তো বিরোধী দলে, বলছে তাদের একটা অংশ, এবং রেজওয়ানা হাসান তখন বললেন যে অংশটি এখন বিরোধী দলের, তাদের মধ্যে যে অংশটি নারী স্বাধীনতার বিপক্ষে বা নারীদের বিপক্ষে কথা বলছেন, তাদেরকে নিয়ে কাজ করতে চায়, তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এই কথাটা বলেছেন। তো এটা আমি এই জন্য বললাম প্রথমে দর্শকদের জন্য যে পুরো ভিডিওটা দেখলে আসলে যে কথাটা বলা হচ্ছে রেজওয়ানা হাসানের নামে, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে অভিযোগটার কোনো ভিত্তি রয়েছে।
বরং উনি একটা প্রেক্ষিতে এটা বলেছেন এবং সেটা অনেক ক্ষেত্রে সঠিক। আপনাকে ছোট্ট একটা তথ্য আমি দিই, যে আপনি বোধহয় জানেন যে উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা সাউথ এশিয়াতে খুব ভালো পজিশনে কয়েক যুগ ধরে আছি। এটা আমরা 25 থেকে 50-এর মধ্যে আমাদের পারফরমেন্স ওঠানামা করছে, সাউথ এশিয়াতে আমরা হাইয়েস্ট। কিন্তু নারীরা যখন একটা ভালো পর্যায়ে যায়, তাদের প্রতি আক্রমণ, তাদের প্রতি ভাষার ব্যবহার, এটা কিন্তু সাউথ এশিয়াতে আমরা উল্টো দিক থেকে চ্যাম্পিয়ন। অর্থাৎ নারী হ্যারাসমেন্ট অনলাইনে যেটা, সেটা আমরা সাউথ এশিয়াতে কিন্তু টপ র্যাঙ্ক এখন বাংলাদেশ। এটি কিন্তু দুঃখজনক। সম্ভবত এই প্রেক্ষাপটের কারণে উনি এটার বক্তব্য দিয়েছেন, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে রাজনৈতিক এজেন্ডা বানানো কতটুকু ঠিক হচ্ছে একটা প্রশ্ন থেকে যাবে, এবং এটা কতটুকু জমবে সেটা একটা প্রশ্ন আমি রেখে যাবো। খলিলুর রহমান সাহেবের যে বিষয়টা আমরা জানি, যে লন্ডন মিটিং এ যখন তারেক রহমান সাহেবের সাথে মিটিং হয়েছিল প্রধান উপদেষ্টার, উনি একটা লিয়াজো অফিস হিসেবে কাজ করেছিলেন, এবং ওনার ব্যক্তিগত যে যোগ্যতা সামর্থ্য, এটা নিয়ে বোধহয় কারো কোনো দ্বিমত নেই। একই সাথে ওনার কিন্তু কিছু লেগেসি তৈরি হয়েছিল, পার্টিকুলারলি আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে ডক্টর মামুন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নিয়োগকেই প্রশ্নবিদ্ধ বলছে জামায়াত, তো তার নিয়োগের ষড়যন্ত্রের অংশ মনে করছে দলটি। তো এই ধরনের অভিযোগ কি আসলে পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে কিনা, কি মনে হচ্ছে আপনার? আমি সেই উত্তরটা দিচ্ছিলাম। সো এখন যে প্রক্রিয়া তাকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপি মনে করেছে যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে উনি যোগ্য, এবং যেভাবে ফরেন রিলেশনশিপটা এখন ডেভেলপ করেছে পার্টিকুলারলি ইউএস এর সঙ্গে, তারা হয়তো মনে করেছে সেটা কন্টিনিউশনটা দরকার, একটা ট্রিটির কথা আমরা জানি। সব মিলিয়ে তার যোগ্যতা এবং তার ব্যক্তিগত যোগ্যতা এবং যখন উপদেষ্টা ছিলেন তার যে পারফরমেন্স, দুটো মিলেই হয়তোবা বিএনপি সিদ্ধান্তটা নিয়েছে যে এই ব্যক্তিকে তাদের টিমে রাখলে বা সরকারে রাখলে হয়তোবা দেশের জন্য মঙ্গল হবে। এটা আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো সমস্যা দেখি না। এবং ষড়যন্ত্র তত্ত্ব আসলে এর আগে আমরা পলিটিক্যালি খুঁজতে দেখেছি ফ্যাসিস্ট সরকারের সময়। আমরা বরং জামাত ইসলামের কাছ থেকে আরো গঠনমূলক একটা বিরোধী দলের ভূমিকা আশা করবো। যে দুটো ইস্যু তোলা হচ্ছে, আমি মনে করি না এই দুটো ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভে খুব বেশি টেকা যাবে। জি, ধন্যবাদ আপনাকে।